সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে এই বৈঠক চলছে। সকালে বৈঠকে যোগ দিতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন জামায়াতের নেতারা। এর আগে গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও ২ কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় দলটি। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেয়া হয়। দলটি ঐক্যমত্য কমিশনের ৭৭ সুপারিশে একমত এবং ৩৬টিতে আংশিক একমত হয়েছে। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। দর্শক, ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠক তো শুরু হয়েছে, আমরা যতদূর জানলাম। সংস্কার নিয়ে জামায়াতের পক্ষ থেকে কি কি প্রস্তাবনা দেয়া হবে, আজ কি তথ্য রয়েছে জানাবেন? সাড়ে ১০টা থেকে লাবণী শুরু হয়েছে জামায়াতের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক। ঐক্যমত্য কমিশনের সহসভাপতির নেতৃত্বে বৈঠকটি হচ্ছে এবং জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এসেছে, তাদের সাথে বৈঠকটি হচ্ছে। আমরা এর আগেই বিষয়টা জেনেছি যে যে সকল স্প্রেডশিটে যে সকল প্রস্তাবনা দেওয়া হয়েছিল তার মধ্যে ৪৩টি বিষয়ে তারা একমত হতে পারেনি, ৩৬টিতে তারা আংশিক একমত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে কথা হবে। যে ৪৩টি বিষয় তারা একমত হতে পারেনি, ৩৬টি বিষয় তারা আংশিক একমত হয়েছে বা আংশিক মতামত তারা দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আরেকটু পর্যালোচনা করবে তারা। এছাড়া জামায়াত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা সবসময় পাশে আছে, সবসময় একমত। একটি নৈতিক শিক্ষা সম্বলিত একটি দেশ তারা চায়, সুষ্ঠু নির্বাচন তারা চায়। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতীয় সনদ তৈরিতে সবার সহযোগিতা দরকার। এই সুযোগ জুলাই আন্দোলনে যারা এই সুযোগটা তৈরি করে দিয়েছে, এই সুযোগ যাতে কোনোভাবেই ভেস্তে না যায়, এর প্রতিও গুরুত্ব আরোপ করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে আজকে। সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সহ স্থানীয় সরকারের সংস্কার বিষয় নিয়ে কথা হবে। এখানে যে সকল বিষয়গুলো রয়েছে, যেমন স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক ব্যবহার, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া বা পরে হওয়া, সংসদের মেয়াদ ৫ বছর হওয়া, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মেয়াদ ৫ বছর থাকা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী দলীয় নেতা এবং সংসদ নেতা একজনই হবেন কিনা, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে কথা হবে। মূলত আমরা যতটুকু আগেই বলেছি, মূলত যে বিষয়ে আমরা জানতে পেরেছি ৪৩টি বিষয় তার একমত হতে পারেনি, ৩৬টি বিষয়ে তার আংশিক একমত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা হবে। একটা মধ্যাহ্ন বিরতিতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আশা করছি। বিকেল ৪টা পর্যন্ত বৈঠক চলার কথা রয়েছে লাবণী। এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। নির্বাচন সামনে রেখে সমমনা রাজনৈতিক মিত্রদের সাথে জোট গড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দলীয় আদর্শ মেনে জোট হতে পারে, তবে আপাতত এককভাবেই নির্বাচনের কথা ভাবছে এনসিপি। তবে নির্বাচনের আগে গণহত্যার বিচার, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ও চলমান সংস্কার শেষ করার পক্ষে দলটি। রাশেদ আনিসের প্রতিবেদন। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে থামায় রাখতে পারবে না। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী অন্তত কয়েক দশকের রাজনৈতিক লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানালেন দলটির নেতারা। বিএনপির মতো রাজনৈতিক দলগুলো আপাতত নির্বাচনকেই মূল লক্ষ্য ধরে এগুলেও এনসিপির মূল দাবি গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও সংস্কার। এই দুটো লক্ষ্য অর্জিত হলে তারপর নির্বাচন।
এই দুই দাবিতে এরই মধ্যে রাজনীতির মাঠে সক্রিয় হবার ঘোষণা দিয়েছে দলটির নেতারা। তাই নির্বাচন প্রশ্নে কোনো দিনক্ষণ বেঁধে দেওয়ার পক্ষে নয় দলটি। যদি জনগণের কাছে বিচার এবং সংস্কারের দৃশ্যমানতা স্পষ্টরূপে হাজির হয়, তখন নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে আমরা সেটাকে ওয়েলকাম করব। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব তারা পালন করবেন, সেই দায়িত্ব পালন শেষে তারা নির্বাচনের আয়োজন করবেন। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে। আগে সংস্কার নাকি আগে নির্বাচন, মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। বিচারের নামে নির্বাচন পিছিয়ে এনসিপির জন্য ভোটের মাঠ প্রস্তুত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির এই নেতা বলেন, কোনো দলকে সুবিধা দিতে নির্বাচন আগ পিছে নেয়ার পক্ষে নন তারা। আমাদেরকে বা অন্য কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন আগ পিছু করার যে ব্যাপারগুলো আছে সেটাতে যেন সরকার না যায়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে। আমরা মনে করি যে সরকারের তরফ থেকে যদি সদিচ্ছা থাকে তাহলে এই সময়কালের মধ্যেই বিচার এবং সংস্কারের দৃশ্যমানতা হাজির করা সম্ভব। আপাতত এককভাবেই নির্বাচনের পথে এগুতে চায় এনসিপি। তবে সমমনা রাজনৈতিক মিত্রদের সাথে জোট গড়ার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না দলটির নেতারা। বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা বা আন্দোলন পরিচালনা করা এটা অভূতপূর্ব কোনো ঘটনা নয়। আমরা জোটের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিই না, কিন্তু এখন আমরা স্বাতন্ত্র্য রক্ষা করে আমাদের সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে, পরিসর বৃদ্ধিতে আমরা কাজ করছি। একই সাথে যদি আমাদের রাজনৈতিক পরিস্থিতি সেরকমভাবে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে জোট হলেও হতে পারে। নির্বাচন সামনে রেখে কোনো দল বা জোটে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে সেটি শক্ত হাতে প্রতিরোধ করার হুঁশিয়ারিও দিচ্ছেন এনসিপির নেতারা। ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন, সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে নামাতে পারে, কুয়েটের ওই ভিসি তার প্রমাণ। রাশেদ আনিস, ৭১, ঢাকা। রাজধানীতে এখনো প্রায় ১০০ কোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের নিয়ন্ত্রণে। তথ্য পেয়েও দুর্নীতি দমন কমিশন দুদক এসব সম্পদ ক্রোক করেনি। এগুলোর কোনোটি থেকে হাসিনা পরিবারের প্রতিনিধিরা নিয়মিত ভাড়া তুলছেন। ফিরোজ মিয়ার ক্যামেরায় রুহুল আমিনের অনুসন্ধান। রাজধানীর গুলশান নিকেতনের ২ নম্বর সড়কের ৭ তলা এই বাড়ির নাম প্রতীক ক্যামেলিয়া। স্থানীয়রা জানেন এই বাড়ির মালিক শেখ রেহানা। আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী বর্তমান মালিক রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আর নির্মাণ কোম্পানি প্রতীক ডেভেলপার্স লিমিটেড। বছর ৭-৮ আগে এই কনস্ট্রাকশন কোম্পানি করে গেছে, জানি শেখ রেহানা জায়গা, এইটুকু ভালো জানি। বাড়িটির সব ফ্ল্যাটই ভাড়া দেয়া। নিরাপত্তা কর্মী ও বাসিন্দারা জানান প্রতীক ডেভেলপার্স কোম্পানির কর্মীরাই নিয়মিত ভাড়া আদায় করেন। ডেভেলপারের সাইনবোর্ড আছে, সাইনবোর্ড অনুযায়ী এসে লোক আসে, ওটা বলতে পারবো, এরপরে কিছু বলতে পারবো না। ফ্ল্যাট ওনার কেছে না, আমি জানি না। তাহলে কার কাছ থেকে? আমরা প্রতীক ডেভেলপারের কাছে। তাহলে প্রশ্ন ওঠে এই ভাড়ার টাকা কোথায় যায়? ভাড়া তোলার কথা অস্বীকার করেন প্রতীক গ্রুপের এক কর্মকর্তা। ক্যামেরায় বক্তব্য চাইলে দুর্ব্যবহারও করেন সামরিক বাহিনীর সাবেক ওই সদস্য। গুলশান বাড়িধারার কে ব্লকের ১০ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ি। দৃষ্টিনন্দন এই ডুপ্লেক্স সবাই চেনেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাড়ি হিসেবে। ৫ আগস্টের পর অনেকেই বাড়িটি ভাঙতে যান, কিন্তু এটি বিপুর বাড়ি নয় এমন তথ্য ছড়িয়ে পড়লে রক্ষা পায় বাড়িটি। আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী এই বাড়ির মালিক হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, যার দাম দেখানো হয়েছে মাত্র ৫.৫ কোটি টাকা। বাড়িটি এখন পাহারা দিচ্ছে একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস কোম্পানি। আপনি এটার ভিতরে ঢোকার আপনার যেহেতু তালা দেওয়া, জি, কতদিন ধরে এটা ফাঁকা তা তো জানি না। গুলশান ১-এর ৭ নম্বর রোডের এই বাড়িটিও নিজের বলে আয়কর রিটার্নের তথ্য দিয়েছেন সাইমা ওয়াজেদ, যদিও দাম উল্লেখ করেননি। তবে বাড়ির নিরাপত্তা কর্মীরা জানান ভিন্ন কথা। তাদের দাবি এই ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে মালিকরা নিজেই থাকেন, আর কিছু ফ্ল্যাট ভাড়া। আমার অভিজ্ঞতায় তারা এখানে কেউ দেখিও নেই। আমার ১৮-১৯ বছরে আমি তাকে কেউ দেখিনি। সেগুনবাগিচায় এই বাড়িতে একটি ফ্ল্যাট আছে শেখ রেহানার। চলতি মাসে ফ্ল্যাটটি থেকে ভাড়াটিয়া চলে গেছেন। তথ্য যাচাই বাছাই করলেও এটি ক্রক করেনি দুদক। এখানে ভাড়ার টাকাটা তুলতেন অশোক নামের এক ছেলে ছিল, উনি কোম্পানিতে চাকরি করে। ওনাকে এইটার বিষয়ে আমি বলতে পারি না কোন কোম্পানিতে চাকরি করে, তবে এইটুকু বলতে পারে ছেলেটা যে এখানে আসতো অশোক ভাই, সেই ভাড়াটা নিয়ে যেত। মুঠোফোনে দুদক জনসংযোগ কর্মকর্তা জানান আদালত যেসব সম্পদ ক্রক করার আদেশ দিয়েছে শুধু তাই বাস্তবায়ন করা হয়েছে।
রুহুল আমিন, ৭১, ঢাকা। পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:15 সেন্ট পিটার স্কোয়ারে পৌঁছান তিনি। এ সময় ভ্যাটিকানের ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান। শনিবার স্থানীয় সময় সকাল 9:30 তিনি সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। রবিবার বাংলাদেশ সময় দুপুর 12টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন। ভারত পাকিস্তান কি যুদ্ধে জড়াচ্ছে? বিশ্লেষকরা জানাচ্ছেন দীর্ঘস্থায়ী প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে পরিস্থিতি। তারা আরও জানালেন, পারমাণবিক শক্তিধর এই দুই দেশ যুদ্ধে জড়ালে এশিয়া তথা বিশ্বের পরিস্থিতি খারাপ হবে। ভারত পাকিস্তান ইস্যুতে কোনো দেশের পক্ষে বাংলাদেশকে না যেতে পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তান ভারত হার্ডলাইনে। সামরিক, কূটনৈতিক, বাণিজ্যিক, সীমান্ত সকল সম্পর্কে দুদেশে যুদ্ধ শুরুর দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে। তাহলে ভারত পাকিস্তান কি চতুর্থ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি বৈরী সম্পর্কের আরেক ধাপ অবনতি হলো? যে মনোভাব এবং পাল্টাপাল্টি যে সকল অ্যাকশনগুলো নিয়েছে দুটো দেশ, এটি দুই দেশের জন্য তো ভালো নাই, বরং এই রিজিয়ন এবং পৃথিবীর জন্য কিন্তু ভালো নয়। ভূ রাজনৈতিক বিষয়গুলো আছে। দু দেশেরই শাসকরা এই উত্তেজনাটা জিইয়ে রাখে তাদের রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে। ফলে এই উত্তেজনায় এর বেশি দূর এগোবে বলে আমার মনে হয়। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে এশিয়া সহ বিশ্ব পরিস্থিতির নানা দিকের প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকের। যেভাবে পাল্টাপাল্টি অ্যাকশনস গুলো নেওয়া হয়েছে, তাতে করে প্রক্সি ওয়ারের দিকে সম্ভবত আমরা যাচ্ছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান পৃথিবীর অন্যতম দরিদ্র প্রবণ এলাকা। দারিদ্র বিমোচনে ব্যয় হওয়া উচিত, কিন্তু বাধ্য হয়ে সম্পদের বড় অংশ সামরিক খাতে ব্যয় করতে হবে। ভারত পাকিস্তান দুই দেশকে ধৈর্য ধারণ করতে বলছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। এখন দুই দেশের জনমত ও নেতৃত্বের উপর সংকটের সমাধান নির্ভর করছে বলে মত। জাতিসংঘ বলেছে দুটো দেশকেই ধৈর্য ধারণ করার জন্য। জাতিসংঘ তো কাশ্মীর বিষয়ে প্রায় হাল ছেড়ে দিয়ে নীরব হয়ে বসে আছে। বছর পর বছর কাশ্মীরে এইসব ঘটছে। কোনো পক্ষ অবলম্বন নয়। ইসলামাবাদ ও দিল্লিকে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুর মেলাতে বাংলাদেশের প্রতি আহ্বান বিশ্লেষকের। বাংলাদেশের তরফ থেকেও এই দুটো দেশকে ধৈর্য ধারণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুর মিলিয়ে এই কথাটা বলা উচিত দুটো দেশকেই। এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের তরফ থেকে অনুরোধ করা উচিত যে কাশ্মীর বিষয়ে যে নীরবতা, জাতিসংঘের, ওআইসির সেই নীরবতা ভেঙে তাদের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। ভারত ও পাকিস্তান দুদেশের মধ্যে মোট 3টি যুদ্ধ সংঘটিত হয়েছে। 1947-এর পর থেকে দুদেশের মধ্যে বৈরী সম্পর্কই বিরাজ করে আসছে। দুটো পরমাণু শক্তিধর দেশের ভেতরে যুদ্ধ হয়েছে 3 বার। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ বাঁধার কোনো সম্ভাবনা নাই। নজরুল ইসলাম, 71, ঢাকা। ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রেস ক্লাবে বিক্ষোভ করছে বিভিন্ন ইসলামী সংগঠন। দর্শক, সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, বিক্ষোভে যোগ দিয়ে কি বলছেন যারা এসেছেন, আর তাদের এই বিক্ষোভের কারণে কি এলাকার সড়কে যান চলাচলে কোনো প্রভাব পড়ছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন?
আজ সকাল থেকে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন কিন্তু প্রেস ক্লাবের সামনে মূলত সমাবেশ করে, মহাসমাবেশ করে। তারা বলছিলেন যে তারা অন্যান্য জায়গায় অনুমতি চেয়েছিলেন, তবে সেখানে পাননি। এ কারণে তারা প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে কিন্তু সমাবেশ করেছেন এবং তাদের সমাবেশের দাবি ছিল ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক ফিলিস্তিনে, এবং পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যে সকল অপপ্রচার মুসলমানদের ঘিরে তাদেরকে নানা রকমভাবে হেনস্থা করা হচ্ছে সারা পৃথিবীর মুসলিমকে, সেই সকল বন্ধ হোক। এবং সেই লক্ষ্যে কিন্তু আজ তারা এখানে মহাসমাবেশ করেন এবং জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলি আগ্রাসন যেন বন্ধ হয়, ইসরায়েলের যে মানুষ হত্যা করছে ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড যেন বন্ধ হয়। এবং সেই লক্ষ্যে কিন্তু এতক্ষণ কিন্তু সমাবেশ চলেছে। এই মুহূর্তে কিন্তু সমাবেশ শেষ হয়ে গিয়েছে এবং এখন কিন্তু মানুষ ফিরছেন এবং আমার সাথে কিন্তু বেশ কয়েকজন আছেন যারা সমাবেশে অংশ নিয়েছেন। আমি তাদের কাছ থেকে আজকের অনুষ্ঠানের বা তাদের মহাসমাবেশ বিষয়ে শুনতে চাই। আজকের মহাসমাবেশটা কি নিয়ে ছিল এবং আপনাদের দাবি কি ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে ফিলিস্তিন সহ তামাম পৃথিবীর সকল নির্যাতিত মুসলিম উম্মার প্রতি সমবেদনা জানানোর লক্ষ্যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সকল পীর মাশায়েখরা ঐক্য হয়ে তারা একটা সমাবেশের ডাক দিলেন, আমরা ডাক দিয়েছি। এই জন্য আমাদেরকে প্রথম স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী ময়দান, সেখান থেকে পরিবর্তন করে আবার বলা হলো গোলাপবাগ মাঠ, ওখান থেকেও গত রাত্রে বলা হলো যে সেখানেও হবে না, প্রেস ক্লাবের সামনে। এই যে বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, এতে করে লক্ষ লক্ষ জনতার মনে একটা কষ্ট লেগেছে আর অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তারপরেও আজকে আপনাদের দাবিগুলো কি ছিল? এখানে আপনারা যারা এসেছেন কি পরিমাণ মানুষ এসেছে? আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায়, সোহরাওয়ার্দী প্রাঙ্গণেও কিছু ছিলেন, গোলাপবাগে ছিলেন, এখানে আসছে। আমাদের একটাই দাবি ছিল যে ইসরায়েলি যে আগ্রাসন সহ বিশ্বের আরো যারা আধিপত্য বিস্তার করতেছে অন্যায়ভাবে, ইন্ডিয়া ভারত সহ সকল আগ্রাসীদেরকে উৎঘাটন করতে হবে। জাতিসংঘের কাছে আমাদের একটাই দাবি যে সকল মুসলিম নিপীড়িতদের পক্ষে দাঁড়াতে হবে। জাতিসংঘের কাছে তারা দাবি জানিয়েছেন যেন মুসলিমদের উপরে যে নিপীড়ন চলছে বিশ্বজুড়ে তা যেন বন্ধ হয় এবং ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার যেন বিচার হয়, এবং পাশাপাশি ফিলিস্তিনকে যাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় সেই দাবিও কিন্তু জানিয়েছেন। এছাড়া পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছেও কিন্তু তাদের বেশ কয়েকটি দাবি ছিল, তার মধ্যে রয়েছে যে বাংলাদেশ থেকে এই প্রতিবাদ যেন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। তিনি যেন জাতিসংঘ সহ পৃথিবীর যে প্রান্তে যান, যেখানেই যান, তার সেখানে যেন এই ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে যেন তিনি কথা বলেন, আওয়াজ তোলেন, এবং সেই দাবি কিন্তু এখান থেকে তোলা হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তাদের যে মহাসমাবেশ তা শেষ হয়েছে এবং মহাসমাবেশ থেকে কিন্তু এই সকল দাবি কিন্তু উপস্থাপন করা হয়েছিল এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু হাজার হাজার লাখো মানুষ কিন্তু এখানে এই প্রেস ক্লাবের এলাকায় কিন্তু উপস্থিত হন এবং তারা সেই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু জানান দেন তা যে বাংলাদেশ থেকে তাদের যে প্রতিবাদ তারা সারা বিশ্বে তারা পৌঁছে দিতে চান এবং তারা বলছেন মুসলিমদের উপর যে নিপীড়ন চলছে বিশ্বজুড়ে তা যেন বন্ধ করা হয় এবং তা বন্ধে যেন জাতিসংঘ উদ্যোগী হয় এবং সেই লক্ষ্যে যেন সারা পৃথিবীর যত মুসলিম দেশ আছে তারা যেন ঐক্যবদ্ধ হন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যেহেতু প্রেস ক্লাবের সামনেই এই অনুষ্ঠান করা হয়েছে, অনেক মানুষের ভিড় এখানে হয়েছে, সেই কারণে কিন্তু আমরা দেখছি মৎস্য ভবন থেকে প্রেস ক্লাবের যে সামনের পর্যন্ত প্রচুর মানুষের কারণে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়েছে, বিকল্প পথে কিন্তু গাড়ি চলাচল হয় এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর মানুষ ছিল এবং সেই মানুষরা সবাই কিন্তু আজকে একটা সুরেই কথা বলেছেন। তারা বলছেন হ্যাঁ, ফিলিস্তিনিদের মুক্তি চান, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক মুসলিমদের উপরে, সারা পৃথিবীর মুসলিমদের উপরে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রেস ক্লাবে বিক্ষোভ করছে বিভিন্ন ইসলামী সংগঠন, সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ এবং জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য। ইটভাটার কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাসের প্রভাব পড়েছে ঢাকার ধামরাই উপজেলার বাসনা নয়াপাড়া এলাকায়। ওই এলাকায় গিয়ে দেখা গেছে ক্ষেতের ধান পুড়ে গেছে, শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ। তবে আবাসিক এলাকায় কেন ইটের ভাটা জানতে ভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তারা পদক্ষেপ নেবেন। দর্শক, এই নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন, সেখানে পরিস্থিতি কি, আর সাথে আরেকটু জানাবেন যে কৃষকরা কাদের জড়িত থাকার দাবি করছে আসলে? ঢাকার ধামরাইয়ের গাঙ্গটিয়া ইউনিয়নের বাসনা এলাকায় এই
এই গ্রামটিতে কিন্তু ঠিক আজকে সকালবেলায় কিন্তু কৃষকরা লক্ষ্য করেছেন যে তাদের যে ফসলের ক্ষেত রয়েছে সেই ফসলের ক্ষেতটি কিন্তু পুড়ে গিয়েছে। তারা বলছেন যে এই আমার পেছনে যে ইটভাটাগুলো রয়েছে সেই ইটভাটার নির্গত যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ার কারণে কিন্তু তাদের এই ফসলের ক্ষেত কিন্তু পুড়ে গিয়েছে। সকালে ঠিক জানাচ্ছিলাম সানোরা ইউনিয়নের যে ধানের ক্ষেত, সেই ফসলের ক্ষেতের কথা, সেখানেও কিন্তু একই চিত্র দেখা গিয়েছে। সেখানেও যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু চিটে হয়ে গেছে এই দূষিত ধোঁয়ার কারণে। আমি একটু যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে সকল ইট ভাটাগুলো রয়েছে সেই ইট ভাটাগুলো কিন্তু গেল মাসে কিন্তু এখানে প্রশাসন সেগুলো ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু ঠিক কিভাবে তারা আবার 1 মাস পরে সেই ইট ভাটাগুলো চালু করে এবং তাদের যে নির্গত ধোঁয়া তার মাধ্যমে কিন্তু এই যে সকল ফসল রয়েছে সেই ফসলে কিন্তু ক্ষতি করেছে। আমি যদি একটু একজন কৃষকের সাথে কথা বলি, আপনারা কখন দেখতে পেলেন যে এই পুড়ে গিয়েছে? আমরা গতকাল থেকে দেখবানিছি যে এই ফসলগুলি পুড়ে মেলা করছে, তখন এর আগেও এই ডাটাগুনি ভাঙ্গে আলাইছাল, কিন্তু এই রাতারাতি ভালো করে আলাইছে। পয়সা খাইয়া খালি ই করে আমাকে এই যে ঋণ হয়ে যে আমরা খেত বলছি, এই ঋণ কেরা দিব আর আমরা কি খেয়ে কেমনে চলুম? একজন কৃষকের সাথে একটু কথা বলবো। আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের যে জমির ধান সম্পূর্ণ পুড়ে শেষ হয়ে গেছে। যেমনটি তারা বলছেন যে তাদের এই ফসলের ক্ষেত করতে যেই খরচ হয়েছে সেই ক্ষতিপূরণ তারা কিন্তু দাবি করছেন। আমি এই বিষয়ে এখানকার ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কৃষকরা যদি তাদের যে ক্ষতির বিষয় সেটি যদি লিখিত অভিযোগ দেয়, সেক্ষেত্রে কৃষকের যে ক্ষতিপূরণের প্রাপ্তি সেটি কিন্তু তারা দেওয়ার আশ্বাস কিন্তু দিয়েছেন। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই ধামরাইয়ের যে সকল ইট ভাটাগুলো রয়েছে সেই ইট ভাটাগুলো কিন্তু অধিকাংশরই কিন্তু অনুমোদন নেই, এবং এলাকাবাসী বলছেন যে প্রশাসন যেন খুব দ্রুত সময়ে এই সকল ইট ভাটার পদক্ষেপ ব্যবস্থা নেয়। লাবণী, আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরাও আশা করছি প্রশাসন খুব দ্রুত কৃষকদেরকে তাদের ন্যায্য ক্ষতিপূরণ বুঝিয়ে দেবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে ডায়ালাইসিস চিকিৎসা নিতে আসা রোগীদের মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে। তাদের অভিযোগ, হাসপাতালে ডায়ালাইসিসের জন্য 6 মাসের শিডিউল নিতে এককালীন নগদ 40,000 টাকা জমা দেওয়ার পরও বাড়তি টাকা দিতে হচ্ছে। কর্তৃপক্ষের লোকজনের দাবি, ডায়ালাইসিসের জন্য বাইরে থেকে ডায়ালাইজার ও টিউবিক সেট সহ প্রয়োজনীয় ওষুধ কিনতে হয়, যে কারণে খরচ বেশি। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের কাচিঝুলি মসজিদ রোডের ভাড়া বাসায় থাকেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল খালেক রিমন। স্বজনদের সহায়তা আর নানাজনের কাছে ধার দেনা করে 4 বছর ধরে রিমনের ডায়ালাইসিস চলছে ময়মনসিংহ মেডিকেলে। রিমন বলছেন, চিকিৎসার ব্যয় মেটাতে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা ধার দেনা করেও এটা দিচ্ছি, কিন্তু এটা বাঁচার জন্য আমরা যেভাবে হোক লড়াই করে যাচ্ছি। আসলে আমরা কতদিন এটা পারবো আমরা নিজেরাও জানি না। এর কারণে আমাদের পরিবার অনেক সাফার হচ্ছে। রিমনের মতো অনেক রোগী ভর্তি রয়েছে এখানে। তাদের অভিযোগ, হাসপাতালে 6 মাসের অগ্রিম 40,000 টাকা জমা দিয়ে এই সেবা নিতে হচ্ছে। তার উপর বাইরে থেকে ডায়ালাইজার ও টিউবিক সেট সহ জরুরি ওষুধও কিনে দিতে হয়। এই জিনিসের অভাবের কারণে কিনে দিতে হয়। 1500 টাকা লাগে দুইটা। অতিরিক্ত হয়ে গেছে রুগী, কিন্তু মেশিনগুলি অনেক ক্ষেত্রে নষ্ট। সরকারি হাসপাতালে আসছে যে সবকিছু ফ্রি পাওয়া যায়, কিন্তু আসলে না, সবকিছু ফ্রি পাওয়া যায় না। আসলে জমি যতটুকু কিছু বন্ধক দিতে হয়েছে, এইভাবেই আছে। এখন ভবিষ্যৎ প্ল্যানিংয়ে যদি আরও বেশি খরচের দিকে চলে তখন আর কি নতুন সিদ্ধান্ত নিতে হবে। চিকিৎসকরা বলছেন, আমদানি করা ডায়ালাইজার ও টিউবিক সেটের সরবরাহ চেইনে মাঝে মধ্যে সংকটের কারণে কিছুটা অসুবিধা হলেও হাসপাতাল সেটি সমাধান করছে। ডায়ালাইজার সেট দেওয়া হচ্ছে এখানে, এটা নিয়ে না যে টুকটাক জিনিস যেগুলো টিউবিং সেটটা নিয়ে সমস্যা হচ্ছে, যেটা পাওয়া যাচ্ছিল না, মার্কেটে পাওয়া যাচ্ছিল না। মাঝখানে 2-1 দিন আগে একটু সংকট হয়েছিল, পরে এটা সমাধান করা হয়েছে। আর হাসপাতাল পরিচালক জানান, কিডনি রোগীদের চাপ বাড়ায় সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে কখনো কখনো আপনার যারা এই হাসপাতালে মাল সরবরাহ করে, টেন্ডারার যারা,
তাদের যে পোর্টে অনেক সময় ক্লিয়ারেন্স দেরি হয়, যখন আমাদের কানে এই তথ্যগুলো আসে তখন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিই এবং কোনো প্রকারের বিলম্ব আমরা এক্ষেত্রে করি না। তবে যদি দু একটা ক্ষেত্রে আমাদের এই সাপ্লাইগুলো আসতে দেরি হয়, ওই গ্যাপ মুহূর্তে হয়তো দু একটা ক্ষেত্রে রোগীদের হয়তো কিনতে হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অন্তর্বিভাগে 2012 সাল থেকে চালু করা হয় কিডনি রোগীদের ডায়ালাইসিস। বর্তমানে হাসপাতালের 36টি ডায়ালাইসিস মেশিনে 3 শিফটে প্রতিদিন ভর্তি রোগী ছাড়াও শিডিউল নিয়ে বাইরে থেকে আসা শতাধিক রোগী এই সেবা পেতে আসছেন। ফারদিন নীরব, 71। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে ডায়ালাইসিস চিকিৎসা নিতে এসে তো রোগীরা ভালোই ভোগান্তি পোহাচ্ছে, এছাড়া আর কি কি অভিযোগ রয়েছে তাদের সেটা জানাবেন, আর অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? মাঝে মধ্যে তৈরি হচ্ছে, এটার জন্য তারা সাধ্যমতো চেষ্টা করছেন এবং গত সপ্তাহেও তারা 600-র মতো ওই বিভিন্ন সেট তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রোগীদের এই যে সমস্যা সেটি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই যে পরিমাণ চাহিদা, প্রতিদিনই 100 সেটের মতো এই কিউবিক সেট এবং এই যে ডায়ালাইজার সব বিভিন্ন সামগ্রী যেটি ডায়ালাইসিস রোগীদের প্রয়োজন পড়ে সেটি কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। যেহেতু সাপ্লাই চেইন অর্থাৎ যেটি আমদানিকারকরা এনে থাকেন এবং হাসপাতালে সরবরাহ দেন, তারা বলছেন যে কোর্টে সেটি আটকা পড়ার কারণে সেখান থেকে ছাড়াতে পারছেন না এবং এই কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এটি বাজারেও কোথাও পাওয়া যাচ্ছে না, যে কারণে রোগীদের এই টিউবিক সেট থেকে শুরু করে ব্লাড সেট এমনকি ডিসপোজেবল সিরিঞ্জ, মাইক্রোপোর্ট এই সমস্ত আইটেমও কিন্তু রোগীদেরকে কিনে দিতে হচ্ছে। এর জন্য তাদের যে 6 মাসের শিডিউলের জন্য যে 40,000 টাকা দিতে হচ্ছে, এর বাইরেও তাদেরকে অতিরিক্ত ব্যয় এগুলা কিনতে হচ্ছে এবং এই নিয়ে কিন্তু তারা অনেকে হিমশিম খাচ্ছেন। এমনও রোগীর স্বজন বলেছেন যে তারা ভিক্ষাবৃত্তি করে কিন্তু তারা সেই রোগীদের চিকিৎসা করাচ্ছেন এবং কোনোভাবে আর সেটি সামাল দিতে পারছেন না। এই জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন এই ধরনের এই কিডনি ওয়ার্ডে যে ধরনের আইটেম সাধারণত রোগীদের চাহিদা থাকে সেটি যেন সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ দেওয়া হয়। এবং এটি যে কেবল ডায়ালাইসিস ওয়ার্ডে এই সংকট তা না, এটি পুরো হাসপাতালের জুড়েই আমরা খোঁজ নিয়েছি, স্যালাইন সহ বিভিন্ন ধরনের আইটেমের সংকট রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এটি নিয়ে বেসামাল হয়ে পড়ছেন। তো আমরা এটি নিয়ে এই ওয়ার্ডের একজন কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আপনারা এই যে সংকট, যেটি রোগীরা কোথাও পাচ্ছে না, হাসপাতালে সরবরাহ দিচ্ছে না, এতে করে কি ধরনের রোগীরা ভোগান্তি হতে পারে একটু বলে রাখতে চাই যে এই সংকটের কারণে অনেক রোগী চিকিৎসা নিতে এসে মারা যাচ্ছে ওয়ার্ডে, এমন ঘটনা উদাহরণ এখানে রয়েছে। একটু বলবেন যে এই পরিস্থিতির জন্য আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? আসলে যে সমস্ত পেশেন্ট গুলো ডায়ালাইসিস পায় তারা যদি নিয়মিত ডায়ালাইসিস না পায় তাদের হচ্ছে এনকেফালোপ্যাথি হতে পারে। এনকেফালোপ্যাথি হয়ে রোগীর আরো বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। তার মধ্যে থেকে আমরা বলবো যে আমাদের যদি সঠিকভাবে আমাদের যে ব্লাড কিউবিক সেটটা এখন বেশি ক্রাইসিস, ওটা যদি মেটানো যায় তাহলে আমরা সুন্দরভাবে আমরা ডায়ালাইসিস চালিয়ে যেতে পারবো। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিকভাবে চেষ্টা করে যাচ্ছে আমরা এই সুন্দরভাবে আমাদের এই ডায়ালাইসিস সুবিধাকে চালু রাখার জন্য। আপনারা জানেন বৃহত্তর ময়মনসিংহের একটা আস্থার জায়গা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে ডায়ালাইসিস। শুধু ময়মনসিংহ, শুধু বৃহত্তর ময়মনসিংহ না, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর অঞ্চলের লোকজন এখানে চলে আসছে। এখানে আমাদের এখানে সবসময় একটা বাড়তি একটা ভিড় থাকে, বাড়তি একটা ইয়া থাকে। তাদেরকেও তাদের এখানে যে আমরা জানেন যে কিডনি দুই ধরনের কিডনি রোগী আছে ডায়ালাইসিস পায়, একটা হলো অ্যাকিউট কিডনি ইনজুরি আর একটা হলো যে সিকেডি বা ইএসআরডি রোগীদের আমাদের মেইনটেনেন্স ডায়ালাইসিস দিতে হয়। আর অ্যাকিউট কিডনি ইনজুরি যে পেশেন্ট গুলো থাকে তাদেরকেও আমাদের সঠিকভাবে চিকিৎসা করতে হয়। তাদেরকে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করি তারা ভালো হয়ে যায়। আমাদের দুই দিক থেকে আমাদের একটা বাড়তি চাপ থাকে, তাদেরকে আমাদের ভালোভাবে চিকিৎসার জন্য আমরা আপনাদের সহ সবার মাধ্যমে আমরা চাই আমাদের ডায়ালাইসিস ইউনিটটা ভালো থাকুক, সুন্দর থাকুক। সবাই আমরা যদি প্রশাসন থেকে শুরু করে আমাদের যদি হায়ার অথরিটি যারা আছেন তারা যদি আমাদের এদিকে যদি দৃষ্টি দেন তাহলে আমাদের রোগীরা ভালো সেবা পাবে, আমরা আমাদের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন লাবণী যে আসলে যারা এখানে চিকিৎসক রয়েছেন তারাও মনে করেন যে এখানে যে সমস্ত আইটেম, যে কিউবিক সেট, ব্লাড সেট এবং অন্যান্য যে সামগ্রী যেটি রোগীদের ডায়ালাইজার
যেটি নিউ ওয়ার্ডের প্রয়োজন পড়ে, এটি যদি পর্যাপ্ত সরবরাহ থাকে তাহলে আসলে এই স্বাভাবিক যে চিকিৎসা তারা দিয়ে যাচ্ছেন সেটি আসলে অব্যাহত রাখা সম্ভব। অন্যথায় রোগীরা নানান জটিলতার সৃষ্টি হবে। আমরা এমনও দেখেছি যে এই একই সেট, যেহেতু সংকট, একই সেট বারবার ব্যবহার করার কারণে রোগীদের মধ্যে নানা ধরনের নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। অনেক বাবুল, আমরা আশা করছি নিশ্চয়ই রোগীদের যে অভিযোগ রয়েছে সেগুলোর ব্যাপারে কর্তৃপক্ষ দৃষ্টি দেবে এবং এগুলোর সমাধান করবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।